হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা ক্লাস 10-এর যে দ্বিতীয় চ্যাপ্টার আছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের দ্বিতীয় চ্যাপ্টার যেটি হচ্ছে গ্যাসের আচরণ, সেটির সম্বন্ধে ভিডিওটি শুরু করছি। তো এই চ্যাপ্টার প্রথমে কি আছে যে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, এবং তারপরের যে চ্যাপ্টারটা থাকে সেটার নাম হচ্ছে আণবিক স্তরে গ্যাসের আচরণ। অর্থাৎ গ্যাসের আচরণের দুটো পার্ট, একটা হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, একটা হচ্ছে আণবিক স্তরে। তো ফার্স্ট যেটা আছে 2.1-এ যে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণ, সেটার মধ্যে যে বিষয় আছে সেই বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওটিতে কিছুটা শুরু করছি। তো ফার্স্টে আমরা জানবো কি যে ইন্দ্রিয়গ্রাহ্য স্তরে গ্যাসের আচরণগত কিছু বৈশিষ্ট্য থাকে। কি কি বৈশিষ্ট্য? এক নাম্বার হচ্ছে গ্যাসের অণুর মধ্যে কি থাকবে, কিছু গতি দেখা যায়। অর্থাৎ গ্যাসের অণুগুলি সবসময়ই কিছু না কিছু বেগসহ, মানে একটি সাধারণ বেগসহ বা নানা ধরনের বেগসহ বিভিন্ন গতিবেগে বিক্ষিপ্তভাবে ইতস্তত ঘুরে বেড়ায়। ঠিক আছে? দ্বিতীয় কি, আকার ও আয়তন। গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল খুবই কম থাকে, তার ফলে এর নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না, আর যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে। গ্যাসের অণুগুলির আরেকটি ধর্ম কি আছে, প্রসারণশীলতা এবং সংকোচনশীলতা। অর্থাৎ গ্যাসের অণুগুলিকে একটি সীমাহীনভাবে প্রসারণশীলতাও করা যায়, আবার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সংকোচনও করা যায়। ঘনত্ব কি, গ্যাসের অণুগুলি অপেক্ষাকৃত বেশি দূরত্বে থাকায় প্রতি একক আয়তনে অণুর সংখ্যা কম হয়, ফলে গ্যাসের ঘনত্বও খুব কম হয়। ব্যাপন, গ্যাসের একটা ধর্ম আছে কি যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলি ছড়িয়ে পড়া। তো এই ঘটনাটাকে কি বলা হয়, ব্যাপন বলা হয়। এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার জানবো। তো প্রথমে আমি শুরু করি কি, গ্যাসের চাপ, এটা থেকে শুরু করি। গ্যাসের চাপ। তো চাপ বলতে কি বোঝায়? আমরা সাধারণত চাপ বলতে কি জানি, যে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তো গ্যাসের ক্ষেত্রে এই চাপের মানেটা কি বোঝায়, যে যদি আমি সংজ্ঞা হিসেবে লিখি যে কোনো আবদ্ধ পাত্রে রাখা গতিশীল গ্যাসের অণুগুলি অনবরত পাত্রের দেয়ালে ধাক্কা দেয়। এর ফলে আবদ্ধ পাত্রে রাখা গ্যাস পাত্রের দেয়ালের একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে, তাকে গ্যাসের চাপ বলে। ঠিক আছে? এবার গ্যাসের চাপের মধ্যে কিছু বিষয় আছে কি, যেমন চাপের এককগুলো কি কি হয়। চাপ বলতে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ চাপ ইজ ইকুয়াল টু হয় কি, বল বাই ক্ষেত্রফল। তো বলের একক আমরা কি জানি, নিউটন, আর ক্ষেত্রফলের একক কি জানি, মিটার স্কোয়ার। তার মানে চাপের একক আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটিকে অপর কি নামে ডাকা হয়, সেটা হচ্ছে পাস্কেল। অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার আর পাস্কেল একই জিনিস, চিহ্নিত করা হচ্ছে PA দ্বারা। ঠিক আছে? তারপর এবার এটাই যদি আমরা সিজিএস পদ্ধতিতে একক জানি, কি হবে, ডাইন পার হচ্ছে সেমি স্কোয়ার। এবার যদি আমাদের বলে যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কত ডাইন পার সেমি স্কোয়ার, কী হবে, যে 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার যদি আমি লিখি, এবার আমরা কি জানি, 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, আর 1 মিটার স্কোয়ার মানে কত হবে, 100 × 100
100 ইন্টু 100 সেমি স্কোয়ার। তাহলে কি দাঁড়াবে যে মানে আমরা কি জানি 1 মিটার মানে 100 সেমি, আর এখানে যেহেতু মিটার স্কোয়ার আছে অর্থাৎ দুবার 100 নিতে হবে, তাহলে 100 ইন্টু 100 সেমি স্কোয়ার। তাহলে 10⁵ বাই যদি আমি করি হচ্ছে এখানে কত হবে 10⁴। তাহলে এখানে থেকে থাকছে কি, এটা হয়ে যাবে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে থাকছে কি 10 ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি বলা যায় যে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কি পাওয়া গেল, তাহলে গ্যাসের চাপ সম্পর্কে জানা গেল। এবার গ্যাসের চাপের আরও কিছু একক আছে, যেমন বায়ুমণ্ডলে যখন চাপ মাপা হয় তখন আরও কিছু একক ব্যবহার করা হয়। কি কি? এটিএম, তারপরে হচ্ছে এইচজি, প্রেশার অফ এইচজি, তারপরে হচ্ছে টর, তারপরে হচ্ছে বার, এগুলো গ্যাসের চাপের ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো আমি দেখি যে কি এগুলোর মধ্যে সম্পর্ক কী হয়, অর্থাৎ 1 এটিএম ইজ ইকুয়াল টু কী হয় 76 সেমি অফ এইচজি, বা 760 মিলিমিটার অফ এইচজি, বা কি লেখা যায় 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, এছাড়া আর কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় হচ্ছে হলো 760 টর, বা আর কি লেখা যায়, আর লেখা যায় হচ্ছে 1.013 বার। এগুলোর মধ্যে এই সম্পর্কগুলো একটু জেনে রাখতে হবে আমাদের, কারণ এগুলো যখন আমরা অঙ্ক করব তখন আমার এই হিসাবগুলো কাজে লাগে। ঠিক আছে, তো এটা আমরা জানতে পারলাম কি যে 1 এটিএমের সঙ্গে কিসের সম্পর্ক, বিভিন্ন গ্যাসের যে চাপের এককগুলি সেই এককগুলির মধ্যে সম্পর্ক। তো এবার আমরা জানি কি যে বায়ুমণ্ডলীয় চাপ কি। বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলীয় চাপ মাপার সময় সাধারণত সেন্টিমিটার অফ এইচজি বা এটিএম এগুলি খুব ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? মাপা হয় হচ্ছে হলো কোন যন্ত্র, সেটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। এবার আমি যদি একটি আবদ্ধ পাত্রে কোনো গ্যাসকে নিই, আবদ্ধ পাত্র নিলাম, সেই পাত্রে কোনো গ্যাসকে নিলে সেই গ্যাসেরও কি একটা চাপ থাকে, তো সেই চাপটা কি যন্ত্রের সাহায্যে মাপা হয়? সেই চাপটা মাপা হয় হচ্ছে হলো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ঠিক আছে, সেই চাপটা মাপা হয় হচ্ছে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। ম্যানোমিটার যন্ত্রটা দেখতে কেমন হয়? দেখতে হয় হচ্ছে হলো এরকম, দেখতে হয় হচ্ছে এইরকম, এরকম একটা নলের মতো থাকবে। এবার এই সাইড দিয়ে একটা পাইপের মতো বের করা থাকে। ঠিক আছে, এইরকম দেখতে হয় এই কি বলে আমাদের ম্যানোমিটার যন্ত্রটি। এবার এই যন্ত্রটির মধ্যে কি ব্যবস্থা করা থাকে? যন্ত্রটির মধ্যে ব্যবস্থা করা থাকে হচ্ছে যন্ত্রটার মধ্যে থাকে হচ্ছে পারদ। ঠিক আছে, এবার পারদটা এই জায়গাগুলোতে রাখা থাকে। ঠিক আছে, এখানে রাখা থাকে। এবার পারদটা কি এই বাহুতে একটা নির্দিষ্ট হাইটে থাকবে, আবার কি হবে অপর বাহুতেও একটা নির্দিষ্ট হাইটে থাকতে পারবে।
ঠিক আছে, এই বাহুটাতেও একটা নির্দিষ্ট হাইটের মধ্যে থাকবে। এইবার যখন এই পারদটা রাখা থাকে তখন মানে ভালো করে লক্ষ্য করে দেখো, দুটো বাহুতে দু রকমের হাইটের মধ্যে আছে। ভালো মতো লক্ষ্য করে দেখবে যে দুটো বাহুতে কি অবস্থায় আছে, যে যদি আমি দেখি যে এই বাহুতে একটা লিমিট আছে, এখানে এই বাহুতেও একটা এখানে লিমিট আছে। এবার ভালো মতো লক্ষ্য করে দেখো, যদি আমি এই বাহুটার উচ্চতাটাকে H2 ধরি, ঠিক আছে, আর এই বাহুর উচ্চতাটাকে যদি আমি H1 ধরি, তাহলে এই সাইড থেকে মানে এই পাশ থেকে কে চাপ দিচ্ছে, সেটা হচ্ছে বায়ুমণ্ডল চাপ দিচ্ছে। আর এই ভেতর থেকে কে চাপ দিচ্ছে, এই গ্যাসটি চাপ দিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে হলো গ্যাসটা আছে, গ্যাসের চাপ, আর বাইরের দিকে কার চাপ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। এবার যদি বায়ুমণ্ডলের চাপ বাড়ে তাহলে কি হবে, মানে বায়ুমণ্ডলের চাপ যদি এই ভেতরের গ্যাসের তুলনায়, এই ভেতরে যে গ্যাসটা আছে সেটার তুলনায় যদি বায়ুমণ্ডলের চাপ বেশি হয় তাহলে কি হবে, এই পাশে এই যে ইয়েটা আছে এটা কি হবে, নিচে চলে যাবে। ঠিক আছে, আর এই বাহুটার উঁচু মানে বাহুটা পারদের যে ইয়েটা আছে সেটা, মানে এই পাশ থেকে যদি চাপ বেশি হয় তাহলে এখানে ধাক্কা লাগবে, এই দিক দিয়ে উঠে যাবে। আর যদি এই পাশ থেকে এই পাশের গ্যাসের চাপটা বেশি হয় তাহলে কি হবে, এদিক থেকে ধাক্কা লাগবে, পারস্তম্ভ এদিকে উঠে যাবে। তার মানে কি, যদি H1 গ্রেটার দেন H2 হয় তাহলে কি দেখা যাবে, H1টা যদি গ্রেটার দেন H2 হয়, অর্থাৎ এই বাহুটা যদি বড় হয়, তার মানে কি গ্যাসের এই মানে কি বলবো ওটাকে, ওই মানে গ্যাসটার চাপ বেশি আছে, বায়ুমণ্ডলের চাপের তুলনায় গ্যাসের চাপ বেশি আছে। আর যদি H1 ইজ ইকুয়াল টু H2 হয়ে যায় তার মানে কি হবে, গ্যাসের চাপ আর বায়ুমণ্ডলের চাপ সমান। গ্যাসের চাপ ও বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ সমান। কারণ সমান হলে কি, দুপাশ থেকে সমান, মানে এপাশ থেকেও যে চাপ আসছে এপাশ থেকেও একই চাপ আসছে, তাহলে কি হবে, দুটো সমান হয়ে যাবে। আর যদি H1 লেস দেন H2 হয়, অর্থাৎ এটার মানে দৈর্ঘ্যটা কমে গেল, এটার দৈর্ঘ্যটা বেশি হয়ে গেল, তার মানে কি বায়ুমণ্ডলের চাপ তখন বেশি পড়ছে, তাহলে কি হবে, বায়ুমণ্ডলের চাপ বেশি। বায়ুমণ্ডলের চাপ বেশি। তার মানে বোঝা গেল ব্যাপারটা কি, যে এই বাহুগুলোর উপরে নির্ভর করছে কি এই পুরো ঘটনাটি, অর্থাৎ গ্যাসের চাপ বেশি হবে নাকি বায়ুমণ্ডলের চাপ বেশি হবে তা নির্ভর করছে কি এই ম্যানোমিটার যন্ত্রের দ্বারা সেটা প্রকাশ মানে বোঝা যাচ্ছে, যে ম্যানোমিটার যন্ত্র থেকে আমরা বুঝতে পারছি যে গ্যাসের চাপ যদি মানে বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি আছে নাকি বায়ুমণ্ডলের চাপের থেকে কম আছে। অর্থাৎ গ্যাসের চাপ, আবদ্ধ পাত্রের গ্যাসের চাপ নির্ণয় করার ক্ষেত্রে এই ম্যানোমিটার যন্ত্রটি ব্যবহার করা। তো এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো, পরবর্তীতে ভিডিওটি থাকবে, সেই ভিডিওটিতে আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, আমি ভিডিওটি এখানেই বন্ধ করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীতে আরও ভিডিও আসতে থাকবে।